আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাজনীতির রঙ্গমঞ্চে মাঝে, মাঝে এমন নাটক মঞ্চস্থ হয়, যার চিত্রনাট্য আমাদের চেনা। কিন্তু কুশীলব আর পরিচালক হয় ভিন্ন। আজ ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি। সারাদিন ভোট শেষে ক্লান্ত সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তখন আমাদের মনে উকি দিচ্ছে এক গভীর প্রশ্ন। আজকের এই নির্বাচনে আসলে কার লাভ হলো? কার ক্ষতি হলো? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় নির্বাচন হলো গণতন্ত্রের মহোৎসব। কিন্তু আজ আমরা যা দেখলাম, তাকে কি মহোৎসব বলা চলে? নাকি এটি একটি পুরনো ট্র্যাজেডির নতুন মঞ্চায়ন? দেখুন, আমরা সবাই কিন্তু ভেবেছিলাম ২৪-এর যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নোবেলজয়ী ব্যক্তিত্বের নেতৃত্বে যে নির্বাচন হবে, তা হবে পবিত্র। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! আজকের নির্বাচনের চালচিত্র দেখে মনে হচ্ছে ইতিহাসের চাকা যেন উল্টো দিকে ঘুরছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব মাঠের বাইরে থাকা আওয়ামী লীগ কিভাবে আজকের এই বিতর্কিত নির্বাচনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হয়ে উঠল, এবং আমাদের তথাকথিত নিরপেক্ষ সরকার এবং গণমাধ্যম আসলে কতটা নিরপেক্ষতার পরিচয় দিল। দেখুন, আজকের নির্বাচনের সবচেয়ে বড় চমক বা প্যারাডক্স হলো মাঠে নেই আওয়ামী লীগ। কোণঠাসা হয়ে আছে তারা। অথচ রাজনীতির অদৃশ্য সমীকরণে আজকের দিনের শেষে লাভের পাল্লাটা তাদের দিকেই ঝুঁকেছে। কিন্তু কেন? একটু পেছনে ফিরে তাকাই। ২০১৮ সালের নির্বাচনকে কিন্তু আমরা সবাই কলঙ্কিত করেছিলাম রাতের ভোট বলে। অভিযোগ ছিল দিনের ভোট রাতে হয়েছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। সেই অভিযোগে আমরা আওয়ামী লীগকে সবসময় কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়েছি। অথচ আজ আমরা কি দেখছি? আজ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় নেই। আজ কোনো দলীয় সরকারও নেই। আজকে ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস, যাকে আমরা জাতির বিবেক মনে করি। অথচ তার আমলেও আমরা কি দেখলাম? যশোরের বেলরুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপার সংকট। ভাবুন একবার, ভোটার প্রতি একটি করে ব্যালট বরাদ্দ থাকার কথা। সেখানে সংকট কেন হবে? এর সহজ উত্তর, জাল ভোট। এরপর আসুন কুমিল্লা, ময়মনসিংহ, কিশোরগঞ্জের মতো জায়গা। সেখানে পুলিং অফিসাররা আগেই ব্যালট পেপারে সিল মেরে রেখেছেন, যা হাতে নাতে কিন্তু ধরা পড়েছে। ঠাকুরগাঁওয়ের একটি কেন্দ্রে নাকি ৭০%-ও বেশি ভোট পড়েছে, যেখানে সাধারণ মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহী নেই। সেখানে ৭০% ভোট কাস্টিং কি কোনো অলৌকিক ঘটনা? নাকি এটি সেই পুরনো মিরাক্কাল বা ইঞ্জিনিয়ারের নতুন একটি সংস্করণ? আজকের এই ঘটনাগুলো সাধারণ মানুষের মনে কিন্তু একটি তুলনামূলক বিশ্লেষণের সুযোগ করে দিয়েছে। মানুষ এখন ভাবছে, যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেও ভোট চুরি হয়, যদি ডক্টর ইউনূসের আমলেও একজনের ভোট আরেকজন দিয়ে দেয়, তবে আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল? এই যে সফট কর্নার বা সহানুভূতির জায়গাটি তৈরি হলো, এটিই কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়। তারা হয়তো মাঠের বাইরে বসে বর্তমানে মুচকি হাসছে আর বলছে, দেখলে তো, সমস্যাটা আসলে আমাদের ছিল না, সমস্যাটা এই সিস্টেমের, এই সংস্কৃতি। ফরাসি দার্শনিক ভোল্তেয়ার বলেছিলেন, ইতিহাস হলো মানুষের অপরাধ ও দুর্ভাগ্যের এক দীর্ঘ তালিকা। আজ কিন্তু আমরা সেই তালিকায় আরো একটি অধ্যায় খুব ভালোভাবে যুক্ত হতে দেখলাম। এবার আসি আমাদের তথাকথিত মূলধারার গণমাধ্যম বা মিডিয়ার ভূমিকায়। আমরা যাদেরকে সমাজের দর্পণ বলি, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলি, আজ তাদের ভূমিকা আসলে কি ছিল? নির্বাচনের আগের রাত থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে অনিয়ম, ব্যালট ছিনতাই বা সিল মারার উৎসব চলল, তার কয়টি খবর আমাদের মূলধারার টিভি চ্যানেল বা পত্রিকাগুলো দেখিয়েছে? হাতে গোনা দু একটি ছাড়া বাকিরা যেন এক প্রকার মুখে কুলু পেটে বসেছিল। কিন্তু কেন এই নীরবতা?
তারা কি ভয় পাচ্ছিল? নাকি তারা কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছিল? অথচ আমরা দেখেছি ২৪ আন্দোলনের সময় এই মিডিয়াই কত সোচ্চার ছিল। আজ যখন নতুন বাংলাদেশে পুরনো কায়দায় ভোট ডাকাতি হচ্ছে, তখন তাদের এই পার্শিয়ালিটি বা পক্ষপাতিত্ব আমাদের হতাশ করেছে। বুদ্ধিজীবীরাও যেন সত্য বলতে সংকোচ বোধ করছে। এই যে সত্যকে আড়াল করার সংস্কৃতি, এটি কি একটি স্বাধীন দেশের গণমাধ্যমের চরিত্র হতে পারে কোনোভাবে? আপনারা আসলে কি মনে করেন? তবে আজকের নির্বাচনের একটি ইতিবাচক দিকও ছিল, যা অস্বীকার করার উপায় নেই। সেটি হলো বড় ধরনের কোনো প্রাণহানি বা সহিংসতা কিন্তু আমরা দেখিনি। এর কৃতিত্ব অবশ্যই প্রশাসন এবং বিশেষ করে সেনাবাহিনীকে দিতে হবে। তারা মাঠে তৎপর ছিলেন, যার ফলে রক্তগঙ্গা বয়ে যায়নি। কিন্তু এর পেছনে কি শুধুই প্রশাসনিক কৃতিত্ব, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক দলগুলোর কৌশল? যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, তাই বিএনপি বা জামায়াতের মধ্যে সরাসরি সংঘাতের কোনো ধরনের প্রয়োজন পড়েনি। তারা হয়তো ভেবেছে মারামারি করে নির্বাচন পণ্ড করার চেয়ে কৌশলে বা ম্যানেজ করে বাক্স ভরাই হবে বুদ্ধিমানের কাজ। এই যে সাইলেন্ট রিগিং বা নীরব কারচুপি, এটি কি সহিংসতার চেয়ে কম ভয়াবহ? সহিংসতায় মানুষ মারা যায়, আর কারচুপিতে গণতন্ত্র মারা যায়। আজ কিন্তু আমরা গণতন্ত্রকে অনেকটাই আইসিইউতে পাঠিয়ে দিয়েছি। দেখুন, আজকের এই নির্বাচনের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল পোস্টাল ব্যালট। প্রবাসীদের বা যারা কেন্দ্রে আসতে পারবেন না, তাদের জন্য এই ব্যবস্থা। কিন্তু সেই পোস্টাল ব্যালটগুলো আসলে কাদের হাতে পৌঁছেছে? সেগুলো কি সঠিক মানুষের হাতে গেছে, নাকি সেগুলো কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর বাক্সে জমা পড়েছে? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। গণভোটের ব্যালট নিয়েও রয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে আমি মনে করি আজকের নির্বাচনটি একটি জগা খিচুড়ি হয়ে গেছে। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, রাজনীতির মাঠে আসলে শেষ বলে কিছু নেই। আজকে যারা ভাবছেন কৌশলে জিতে গিয়ে তারা ক্ষমতা পাকাপোক্ত করবেন, তারা হয়তো ইতিহাসের শিক্ষা আমার মনে হয় ভুলে গেছেন। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, জনগণের সরকার জনগণের দ্বারা এবং জনগণের জন্য। কিন্তু আজকে আমরা যা দেখলাম তা হলো কতিপয় লোকের সরকার, কতিপয় লোকের দ্বারা এবং কতিপয় লোকের জন্য। এই নির্বাচন হয়তো কাউকে ক্ষমতায় বসাবে, কিন্তু তা কি মানুষের হৃদয়ে তাদের স্থান দিতে পারবে? আর আওয়ামী লীগ, যারা আজ নিশ্চুপ দর্শক, তারা এই নির্বাচনের অনিয়মগুলোকে পুঁজি করে ভবিষ্যতে কিন্তু আবারও রাজনীতির মাঠে ফিরে আসার রসদ পেয়ে গেল। এটাই রাজনীতির নির্মম পরিহাস। ২৪-এর বিপ্লবীরা আজকে হয়তো আয়নায় নিজেদের মুখ দেখতে লজ্জা পাবেন। কারণ যে পরিবর্তনের স্বপ্ন আসলে তারা দেখিয়েছিলেন, তা আজ ব্যালট পেপারের স্তূপে চাপা পড়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে বা এই আলোচনা প্রসঙ্গে কোনো মতামত যদি আপনাদের থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। পরবর্তীতে আমরা আরো বিশদভাবে জানার চেষ্টা করব যে নির্বাচন পরবর্তী সময়ে আদৌ কি ধরনের ঘটনা ঘটবে, ক্ষমতা হস্তান্তরই বা কিভাবে হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।